আমি কথার সত্য মিথ্যা আমি জানি না, এমন কথা যদি মেয়েদের যখন ডাকা হয়েছে সেখান থেকে যদি এসে থাকে, সেখানে নাকি এই কথা উঠেছে, আমি কিন্তু আগেই বলছি, মানে এই কথা সত্য মিথ্যা এখনো আমরা জানি না। দেশের ফুটবলে সবচেয়ে বড় একটা ক্রাইসিস মোমেন্ট আসলে চলছে এই মুহূর্তে, সেটা নারী ফুটবল দল নিয়েই। কোচ এবং ফুটবলারদের যে দূরত্ব, তদন্ত কমিটি অলরেডি দুপক্ষের কাছ থেকেই তাদের কথাবার্তা শুনেছেন 18 জন ফুটবলার এবং কোচ পিটার বাটলার, তাদেরকে ডেকে নিয়ে এই সপ্তাহে আমরা সেই কাজগুলো আমরা দেখেছি। ইনফ্যাক্ট আজকে সভাপতি তাবিদ আওয়ালের কাছে সেই তদন্ত প্রতিবেদনটা, তদন্ত কমিটি যে তাদের একটা অবজারভেশন আছে এই এতগুলো কনভারসেশনের পর, সেটা তারা আসলে পেশ করবেন। এরপর তাবিদ আওয়াল আলটিমেটলি হয়তো বা একটা ডিসিশনের দিকে যাবেন। তবে তার আগে মনে হয় গতকালকে পিটার বাটলার তিনিও স্ট্রেইট কাট একটা কথা আসলে বলে দিয়েছেন, মেয়েরা যেটা বলছেন তারা এই কোচের আন্ডারে খেলবেন না। পিটার বাটলার আলটিমেটলি কি বলছেন? একদম পরিষ্কার বার্তা, মেয়েরা থাকলে থাকবেন না পিটার বাটলার। কোনো সমঝোতা নয়, হয় ওই দুই ফুটবলার থাকবেন, না হয় আমি। কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাবো না। কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে, এসব বন্ধ হওয়া দরকার। বাংলাদেশ 2 বারের সাফ চ্যাম্পিয়ন, তবে কয়জন নারী বিদেশি লিগে খেলে? বিদেশি লিগে না খেলার কারণ শৃঙ্খলা। আমি ইংল্যান্ড থেকে এসেছি, তাই ফুটবল সংস্কৃতি কিভাবে চলে সে সম্পর্কে ধারণা আছে আমার। যেটা চলছে সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। পার্টিকুলারলি তিনি 7 জন ফুটবলারের নাম সেই কমিটির কাছে পেশ করেছেন। এই 7 জন যদি থাকে, সেখানে হচ্ছে গিয়ে আপনার সাবিনার নাম রয়েছে, মাসুরার নাম রয়েছে, শামসুন্নাহারের নাম রয়েছে, ঋতুপর্ণার নাম রয়েছে, এবং তারা যদি থাকে তাহলে হচ্ছে তিনি কোচিং করবেন না। এখন হচ্ছে স্ট্রেট কাট তিনি সেই কথাটা বলে দিয়েছেন। এর মাঝখানে তিনি ফুটবলারদের নিয়ে প্র্যাকটিস করাচ্ছেন, দ্যাটস ডিফারেন্ট। সেই প্র্যাকটিসে কিন্তু শুরুর যে 18 জন, সেই 18 জন কিন্তু ওই প্রথম থেকে যে আসে নাই, তারা কিন্তু আলটিমেটলি আসেই নাই। এখন জিনিসটা হয়ে গেছে কি, দুটা পক্ষ, এক পক্ষ বলছে কোচকে সরাও, তাহলে আমরা প্র্যাকটিস করব, না হলে করব না। অন্য কোচ বলছেন ওরা থাকলে আমি করব না। এখন তদন্ত কমিটির কাছে যখন হচ্ছে দুই পক্ষকে ডাকা হয়েছে, মানে ইটস ভেরি স্যাড, ফুটবলের মধ্যে কোচ ভার্সেস ফুটবলার, এটাকে আমরা পক্ষ বলে আমাদের বলতে হচ্ছে, মানে ইটস ভেরি স্যাড। এবং এই জায়গায় যে জিনিসটা হয়েছে, ওই অবজারভেশন কমিটি যারা ছিল তারাও আসলে বেশ কিছু জিনিসে অসঙ্গতি খুঁজে পেয়েছেন। বা ধরেন একটা চিঠির পার্সপেক্টিভে তো এত কিছু হয়েছে, সেই চিঠির 90% কথা নাকি এই 18 জন ফুটবলারকে যে ডাকা হয়েছে তাদের অনেকের সাথেই মেলে নেই। আচ্ছা, সেই রকম ঘটনা আমরা হয়তো তদন্ত কমিটির পুরোপুরি রিপোর্টটা পেলে বা সেই অনুযায়ী, এবং সেখানে 18 জনকে তো শাস্তি দেওয়া হবে না, দেওয়া হবে হচ্ছে কি হয়তোবা, মানে যদি এটা সমঝোতা না হয়, তাবিদ আওয়াল দুই পক্ষের সাথেই আবারও কথা বলবেন। যদি হচ্ছে গিয়ে সেখানে কোনো সমঝোতা না হয়, তাহলে তিনি বেস করে সেই ডিসিশনটাই দেবেন যেটা হচ্ছে তদন্ত প্রতিবেদনে এসেছে। এবং সেখানে কিন্তু কয়েকজন ফুটবলারের নাম চলে এসছে যে তারা এটাকে, মানে এটাকে যদি আমরা একটা মবও বলি, হ্যাঁ, সেই জিনিসটাকে তারা হচ্ছে লিড করছেন। আচ্ছা, অন্য ফুটবলার, আমি শেষ করে নিই, তখন হচ্ছে অন্য ফুটবলাররা ডিরেক্টলি বলে দিয়েছেন 18 জনের মধ্যে একজনের এগেইনস্টেও যদি কোনো সিদ্ধান্ত আসে, 18 জন একসাথে অবসর নেবে। সেটা তারা নিতেই পারেন, সেই স্বাধীনতা পুরো ঘটনা আলটিমেটলি এই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, সেই স্বাধীনতা তাদের আছে। সেটা হতে পারে যে ঠিক আছে তারা অবসরে যাবেন না কি করবেন, তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি পিটার বাটলারের কথাতে আসতে চাই। তিনি যে কালকে কথা বললেন সেটার আমি একটু ভেঙে ভেঙে দেখতে চাই। তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন, এই স্ট্যান্ডে আমার কাছে মনে হয় তিনি তার আত্মসম্মানের পরিচয় দিয়েছেন। মানে তিনি দেখতে পাচ্ছেন যে তার টিমের প্লেয়াররা তার এগেইনস্টে একদল চলে গেছে, তিনি এখানে কোচ হিসেবে কোচিং করাতে এসেছেন। তিনি তার আত্মসম্মানের যে জায়গাটা, আমরা আগের দিন বলছিলাম যে তার তো এইটা আরো আগে প্রকাশ করা দরকার ছিল, যে হয় আমি থাকবো না তুমি থাকবা। এবং এইবার কন্ট্রাক্টের আগে নাকি সেটা তিনি বেশ জোরালো ভাবে বিএফএফ কে বলেছেন। তাহলে সেটার ছাপ কোথায়? যে কারণে বিএফএফ এর দোষটা আমরা দেই বা দায়টা আমরা দেখি, যে তাহলে সেই ছাপটা কোথায়? যদি সেটা বলেই থাকে তাহলে সেই অনুযায়ী কি কাজ হয়েছে? তাহলে তো আর কোচেরও সাবিনাকে দেখতে হয় না, সাবিনারও কোচের মুখ দেখা লাগে না। আমরা দুইটাকে তো দুই পক্ষে রাখতে পারি। সাবিনা তো বাংলাদেশের ফুটবলের লেজেন্ড, সাবিনা তো হয়তো একসময় বাংলাদেশ ফুটবলের কোচও হইতে পারতেন বা অনেক কিছু করতে পারতেন, হবে না হয়তো ইন ফিউচার। তো সেইখানে এইরকম একটা ঝামেলা পাকানোর কি প্রয়োজন ছিল? অপ্রয়োজনীয় একটা কাজ, যেটা দেশের ফুটবলের ইমেজ পুরো দুনিয়ায় একটা খারাপ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছে। তো ভালো কথা, পিটার বাটলার এখন সেটা পরিষ্কারভাবে বলছেন যে তিনি এখন মানে হয় তারা থাকবে বা তারা থাকবে। ঠিক আছে, গেল প্রথমত। এবার আসেন পরের ধাপে, যে এইটা যদি একজন দুজন হয় তাহলে এক কথা, এটা যদি 3 জন 4 জন হয় তাহলেও এক কথা। কিন্তু একটা 18 ধরনের দল যদি আপনার এগেইনস্টে যায়, তাহলে আপনি এই খেলা খেলবেন কি করে? একটা দল আপনি ধরেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনির
আন্ডারে খেলতে চান না লিওনেল মেসি। ঠিক আছে, মেসি বাদ, মেসিকে নিলাম না, ঠিক আছে খেলতে চান না আগুয়েরো, ঠিক আছে মেসির বন্ধু আগুয়েরো চলে যাও। রদ্রিগো দে পল তো আরো আগে যাবে, আগে রদ্রিগো দে পল তারপরে মেসি যাবে, যাই হোক খেলো না যাও। এখন কথা হচ্ছে যে এখন যদি এইরকম দাঁড়ায় যে সেই এমিলিয়ানো মার্তিনেজ থেকে শুরু করে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আবার উলিয়ান আলভারেজ সবাই যদি বলে যে ভাই খেলবো না, তাহলে বোধহয় ঘটনাটা একটু খতিয়েও দেখা দরকার আছে যে তাহলে আসলে সমস্যাটা কোথায়। তাহলে এই যে একটা গ্রুপিংটা হইলো বা কিছু, এইটার সৃষ্টিটা কোন জায়গা থেকে? আপনাকে একটু বলি, মেয়েদের ফুটবলে গ্রুপিং এটা নতুন কোনো ঘটনা না। আপনি যদি পুরো বিশ্বের ফুটবলের ঘটনা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেন, ইউএসএ ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় সফল দল, সেই দলের ক্যাপ্টেন ছিলেন মেগান র্যাপিনো। মেগান র্যাপিনো যখন এই টিমটায় ছিলেন তখন মেগান র্যাপিনো ওয়াজ দ্য লিডার, এবং তার কথা না শুনলে বাকি অনেক মেয়ে ওই টিমে থাকতো না বলে অনেক রকমের অভিযোগ আছে। এইটা ব্যাপারটা অন্যভাবে নিয়েন না প্লিজ, কিন্তু এইটা থাকে না মানে পুরুষ ফুটবল দল উইমেন্স ফুটবল দলের একটা মানে স্বভাবগত পার্থক্যের কথা বলতে পারেন। এখন এই যে পিটার বাটলার সাহেব পরের কথায় যদি আসি, তিনি বলছেন যে বাংলাদেশ 2বারের সাফ চ্যাম্পিয়ন, খুবই ভালো কথা, তবে কয়েকজন নারী বিদেশে খেলে। সাবিনাই মেয়েদের লিগে বিদেশে ফুটবল খেলতে গেছে, সানজিদা কিছুদিন আগে ইস্ট বেঙ্গলে খেলে এসছেন, সুমাইয়াও খেলেছেন। বাংলাদেশের যদি কেউ আসলে বিদেশে খেলে গিয়ে থাকে তাহলে এই মেয়েরাই খেলেছেন, এই ব্যাচটাই খেলেছেন, এই ছাড়া কেউ খেলেন নাই। তো কথাটা সম্পূর্ণভাবে সঠিক বলা যাচ্ছে না। আবার তিনি যেটা বলছেন যে আমি ইংল্যান্ড থেকে এসেছি তাই ফুটবল সংস্কৃতি কিভাবে চলে আমার খুব ভালো ধারণা আছে, কোনো সন্দেহ নাই, এক্স ওয়েস্ট হ্যাম প্লেয়ার, তিনি খুব ভালো মতন জানবেন। এইবার আসি এই কথায়, তিনি যখন বললেন নেপালের ওই ফাইনালের এনভায়রনমেন্ট দেখে, ফাইনালের আগে, যে এইটা তার কাছে মনে হয় প্রিমিয়ার লিগের একটা এনভায়রনমেন্ট দেয় এগেইনস্ট ক্রাউডের সাথে খেলার, সেই ম্যাচে গোল করলেন তো ঋতুপর্ণা চাকমা। তো তিনি তো জানেন যে এইরকম হস্টাইল ক্রাউডের এগেইনস্টে গোল করাটা কতখানি কঠিন। তো ঋতুপর্ণার সাথে তাকে তিনি আবার এখন চাইছেন না, তো তার প্রতি তার একটা ওই জায়গায় তো একটা মিউচুয়াল রেসপেক্ট থাকার কথা ছিল, যে গোল করে এই যে উদযাপনটা করলেন, এইটার তো একটা ভারিক কি আছে, এটা তো একটা আইকনিক ছবি গেল। দাঁড়ান শেষ করি, এইটা আমি তার সঙ্গে একমত যে সংস্কৃতি কিভাবে চলে এটা তিনি অনেকের চেয়ে ভালো জানেন, ফুটবল সংস্কৃতি, তিনি যেহেতু ফুটবলিং একটা কালচার থেকে বেড়ে উঠেছেন। আর তিনি যেটা বলছেন যে যেটা চলছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়, এটার সাথেও আমরা একমত, ঠিক আছে। কিন্তু এইখানে আমি যেটা দিতে রাজি না সেটা হচ্ছে কাউকে ফ্রি পাস দিতে রাজি না। আমি যদি বলে দিলাম যে পিটার বাটলার হচ্ছে একজন ফেরেশতা, এইটা যেমন বলতে পারবো না, সাবিনাকেও আমি ফেরেশতা বলতে পারবো না। এইখানে হচ্ছে পরিষ্কার বার্তা, এবং এইটাকে ঘিরে হচ্ছে এইসব ঘটনা ঘিরে যে পার্সোনাল অ্যাটাক, এইটার কোনো সুযোগ আসলে নাই। আচ্ছা, ওই যে ঋতুপর্ণা চাকমার কথা বলছেন না, আমি এই যে মাঝখানে ফোনে আমি ঋতুপর্ণা চাকমার বয়সটা দেখে নিলাম, 21 বছর, সাবিনার বয়স হচ্ছে 31 বছর। কেন চাইছেন না ঋতুপর্ণা চাকমাকে? তিনি এখানে কি তুলেছেন, তার অবজেকশনটা কি? ডিসিপ্লিন। মানে তিনি ওই মাঠে কে গোল করেছে, কে হচ্ছে গিয়ে তাকে ওই সাফের শিরোপা জিতিয়েছে, সেটাকে তিনি প্রায়োরিটি দিচ্ছে না অন দ্য বেসিস অফ হিজ পয়েন্ট। এখানে আসলে আমরা জানি না তারা কি ডিসিপ্লিন ব্রেক করেছে, আমরা হচ্ছে যেসব কথাবার্তা ওই তদন্ত কমিটির কাছে প্রকাশ পেয়েছে বা আশপাশ থেকে যেগুলো শোনা যাচ্ছে সেটার পয়েন্ট করলেও আপনি কিন্তু এখানে বাটলারের জায়গায় ঠিক আছেন, তার যে আইডিওলজি সেইখানে। এখন হচ্ছে এখন এই ডিসিপ্লিনকে আপনি কতটুকু সিরিয়াসলি নেবেন, কতটুকু সিরিয়াসলি নেবেন না, মানে বাটলার কতটুকুকে তিনি ইনডিসিপ্লিন বলছেন, কোনটাকে বলছেন না। এখন এই জিনিসটাও তো হতে পারে যে বাটলার যখন এসেছেন বা তিনি বলছেন যে তার ট্রেনিং এর প্রথম দিন থেকেই তিনি দেখেছেন হচ্ছে ফুটবলারের ইনডিসিপ্লিন। এটা এখন তার ডিসিপ্লিন আর হচ্ছে বাংলাদেশের উইমেন্স ফুটবল টিম এতদিন যে ডিসিপ্লিন ছিল সংজ্ঞা হয়তো আলাদা ছিল। মানে এই জায়গায় আপনি অবভিয়াসলি ওই ইংল্যান্ডের ফুটবল কালচার থেকে এসে আপনার কাছে ছোটখাটো কোনো কিছু আপনার কাছে লাগতে পারে ডেফিনেটলি, বাট সেটার আসলে রিকভারি প্রসেসটা কি হয়েছে সেটা আমি জানতে চাই। এবং এক্স্যাক্টলি আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় অনেক সমস্যা শুরু গোলাম রাব্বানী ছোটনকে যেভাবে বিদায় করা হয়েছিল সেখান থেকেও। এইটা একটু মনে করায় দেই, যখন ফুটবলাররা দেখেছেন যে তাদেরকে যারা যেই কোচ মানে একটা দলে এনে একটা ফুটবলারে পরিণত করেছেন, তাকে যখন চোখের সামনে তারা দেখেছেন যে যেভাবে বিএফএফ ওই সময় তাকে বের করেছিল, মানে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল, এইটা তো ওই ফুটবলারদের মনে একটা ছাপ তৈরি করে গিয়েছিল। এবং যখন তিনি চলে গেলেন তার জায়গায় যাকেই আনা হতো, টিটু ভাই মাঝখানে কিছুদিন কাজ করলেন, তার জন্য ব্যাপারটা ডিফিকাল্ট ছিল। পরে গিয়ে পিটার বাটলার আসলেন, ওই যে ফিগারটা না, যে গোলাম রাব্বানী ছোটনের ফিগারটা, ওইটাই বোধহয় আচ্ছা তাদের মনে ভাসে কিনা, এইটাও একটা মানে সাইকোলজিক্যাল ইস্যু হইতে পারে। আমি কথা সত্য মিথ্যা আমি জানি না, এমন কথা যদি মেয়েদের যখন ডাকা হয়েছে সেখান থেকে যদি এসে থাকে, সেখানে নাকি এই কথা উঠেছে, আমি কিন্তু আগেই বলছি, মানে এই কথা সত্য মিথ্যা এখনো আমরা জানি না, তদন্ত প্রতিবেদনটা যখন পেশ হবে তখন হয়তো আমরা এনিহাও আমরা সেটা হচ্ছে জানার
চেষ্টা করবে। সেখানে যে এই কথাটা এসেছে যে তারা পিটার বাটলারের কাছ থেকেও কিছু শেখে নেই, তারা গোলাম রব্বানী ছোটনের কাছ থেকেও শেখে নেই, তারা নাকি যা শেখা শিখেছে পল স্মলের কাছ থেকে। এটা জানি না এটা ভুল না সঠিক না কি, বা এটা কোনভাবে আসলে জিনিসটা এসেছে, এটা কয় লাইন বলা হয়েছে, হয়তো 5 লাইন বলছে, তার ভেতরে একটা লাইন সেখান থেকে সুগারকোট করা হইতে পারে, এটা আমরা বলতে পারবো না, এটা নিয়ে মন্তব্য করার আসলে এখন সুযোগ আমার কাছে তবে নাই। তবে এটা একটা কোন দিকে যাইতেছে এটা এখন বোঝা যাচ্ছে, মানে এটা প্রতিদিনই অনেকভাবে পরিবর্তন হচ্ছে এবং রং পাল্টাচ্ছে। দেখা যাক এই ঘটনার সুরাহা আসলে কোথায় গিয়ে কিভাবে হয় আর কি দাঁড়ায়। তবে সবার কাছে একটা ব্যাপারে অনুরোধ থাকবে যে আমরা আগের দিনও বলেছি, এই যে পার্সোনাল অ্যাটাক, এইটার সূচনাটা অনেক সময় হয় আমাদের একটা ফাজলামো থেকে, যেটা হয়তো আমরা অনেকভাবে সিরিয়াসলি নেইও না। আমরা হয়তো বললাম যে এই ফুটবলারকে, উনি যেহেতু মেয়ে, ওনাকে কিচেনে পাঠিয়ে দিন, হ্যাঁ, তাহলে আর দরকার নাই। এই যে একটা মানে নর্মাল ফাজলামো করলাম, এইটা অনেক সময় একটা সিরিয়াস ফাজলামোর দিকে নিয়ে যায়। এবং কিচেনে কাজ করা, যেটা আরেকবার বললাম, এটা মারাত্মক সম্মানের কাজ। এইটা আমাদের মা খালারাও করেছেন, আপনার মা খালাও করেন, আগামীতেও করবেন, এবং এইভাবেই দুনিয়া চলবে। আমরাও করব, আমরাও কিচেনে যাই, ওইটার সাথে কোনোটা দয়া করে মেলাবেন না। ফুটবল খেলা যেমন গুরুত্বপূর্ণ কাজ, কিচেনে যিনি কাজ করে নিজের খাওয়াটুকু অন্তত পক্ষে রিজিকটুকু রাখেন, এইটা মহা গুরুত্বপূর্ণ কাজ। এটা নিয়ে ফাইজলামো করার কোনো জায়গা নেই। এই জায়গায় হচ্ছে যেটা ওই পার্সোনালি অ্যাটাকটা না করে হচ্ছে পিটার বাটলারকেও পার্সোনালি অ্যাটাক করা উচিত না। ইনফ্যাক্ট এই নারী ফুটবলারদেরকেও পার্সোনালি অ্যাটাক করা, অন্তত আমরা যারা এই ফুটবলটাকে সাপোর্ট করি, তাহলে পুরো ঘটনাটা অন্যদিকে চলে যাবে না। তখন হচ্ছে কি হবে, মানুষজন তো পুরো জিনিসটা জানে না, আপনার ওই একটা কমেন্টস ধরে মানুষজন হচ্ছে ওই দিকে জিনিসটাকে ডাইভার্ট করে ফেলবে, এবং ম্যাস পিপল তখন ওই দিকটাতেই আসলে ডাইভার্ট হয়ে যাবে। ওই দিকে যাওয়ার সুযোগ নেই, এবং ওইদিকে না যাওয়ারই যারা দায়িত্ববান আছেন, আমার ধারণা যারা এসব দেখেন তারা হয়তো সেটা, এই বার্তাটা অন্ততপক্ষে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, এবং এইখান থেকে আমরা সঠিকটা জানতে পারবো যে কারা আসলে এই কোচের সঙ্গে ঝামেলা করেছেন, কোচের কি মন্তব্য, প্লেয়ারদের কি মন্তব্য, সেখান থেকে আশা করি একটা সুন্দর সমাপ্তির দিকে অন্ততপক্ষে এই জিনিসটা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।